প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইওর সাকসেসে। আজকে মেনলি আমি তোমাদের জন্য যে ক্লাসটা বা টপিকটা নিয়ে এসেছি সেটা তোমরা দেখলে বুঝতে পারছো থাম্বনেল দেখে, যে কারক ও বিভক্তি যে চ্যাপ্টারটা, এটা মেনলি যেমন ক্লাস 10এও কাজে লাগে, ক্লাস 8এও কাজে লাগে, আবার প্রত্যেকটা ক্লাসে যেমন কাজে লাগে তেমনই কিন্তু বিভিন্ন পরীক্ষাতেও কাজে লাগে। আর ক্লাস 10-এর জন্য, বিশেষ করে মাধ্যমিকের জন্য, এই চ্যাপ্টারটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল একটা চ্যাপ্টার। তার চেয়েও বড় কথা হচ্ছে, সামনে তোমাদের কি প্রথম যে সামাটিভ পরীক্ষা মাধ্যমিকের, সেখানে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর ফাইনালে তো আছে। তো কি করব, এই যে চ্যানেল মানে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু আমরা 3টে বা 4টে পার্টে কিন্তু নিয়ে আসবো। প্রথমে পার্টে নির্দেশক অবধি থাকবে, তারপরের পার্টে কারকের যে 6টা পার্ট আছে এবং অকারক আছে সেগুলোকে দুদিনে নিয়ে আসবো, মানে টোটালে 3টে ক্লাস। এছাড়াও বিভিন্ন কারকে বিভিন্ন যে বিভক্তির ব্যবহার সেটা একটা ক্লাস, আর বিভিন্ন কোশ্চেন অ্যান্সার নিয়ে একটা ক্লাস। মোটে কিন্তু তোমাদের 5টা মতো আমি ক্লাস এই চ্যাপ্টার থেকে দেব। আর এই 5টা ক্লাস যদি তোমরা করো তাহলে কারক থেকে তোমাদের আর কোনো প্রশ্ন কিন্তু বাঁধবে না। ক্লাসগুলো একটু হয়তো বড় হতে পারে, বাট আমরা তো এতটাও বড় হবে না যে তোমরা দেখতে পারবে না। তো ক্লাসগুলো দেখো, আশা করছি তোমাদের হয়তো খুবই ভালোই লাগবে। প্রথমে বলে রাখি যে কারক কী জিনিস। কারক বলি না কেন বা ব্যাকরণী বলি না কেন, এগুলো কিন্তু একটু ধৈর্য দিয়ে শিখতে হয় এবং মন দিয়ে শুনতে হয়। তোমাদের প্রত্যেককে একটু অনুরোধ করবো, একটু খাতা পেনটা নিয়ে বসবে, আর সঙ্গে সঙ্গে যদি নোট ডাউন করতে না পারো পরে নোট ডাউন করে নেবে। অনেকের কাছে কিন্তু বইও রয়েছে। আজকে জাস্ট শুধু তোমরা কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করো যে কারক জিনিসটা সে আসলে কী। কারক কারক কথাটা যদি আমরা লিখি তাহলে কী পাবো বলো তো? দুটো ক পাবো, এই একটা ক, এই একটা ক। এখানের প্রথমে যে কটা আছে সে কটা এসেছে কি থেকে বলো তো? সেটা এসেছে কিন্তু সংস্কৃত একটা শব্দ রয়েছে যার নাম হচ্ছে ক্রি। ক্রি সমান হচ্ছে কি? করা বা কাজ, বা যেটাকে আমরা বলতে পারি ক্রিয়া। আর শেষের যে ক সেটা হচ্ছে কি? অক। সেই অক এর যে কটা রয়েছে সে কটার মানে কি? সে কটা কিন্তু মেনলি যেটা করে থাকে সেটা হচ্ছে কি? সম্পর্ক বুঝিয়ে থাকে একটা, অর্থাৎ একটা যোগসূত্র হিসাবে কাজ করে। তাই একদিক থেকে কারক যদি আমি দেখি তাহলে কি বুঝতে পারবো? যে কারক অ্যাকচুয়ালি হচ্ছে ক্রিয়ার সঙ্গে কোনো একটা সম্পর্ক। স্যার কার সম্পর্ক সেটা আমরা দেখব। কিন্তু প্রথম কথা, কারক কথার অর্থ কি? সেটা হচ্ছে কারক কথার অর্থ হলো ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক আছে তাকে আমরা কি বলবো? কারক বলবো। যেমন ধরো তোমাকে আমি বললাম যে রাম ভাত খাচ্ছে। এখানে কাজ কোনটা? অবশ্যই এখানে কাজ যেটা সেটা হচ্ছে কি? খাচ্ছে। এখন প্রশ্ন, কে খাচ্ছে? তোমরা বলে স্যার রাম খাচ্ছে। তাহলে এই যে প্রশ্ন যে আমি করলাম ক্রিয়াকে, উত্তর আমি পেলাম একটা রাম, তার মানে কি রামের সঙ্গে ক্রিয়ার একটা সরাসরি সম্পর্ক রয়েছে। সুতরাং রাম কি? একটা কারক। দেখো কোন কারক হবে সেটা বড় কথা এখন নয়, এখন বড় কথা যেটা সেটা হচ্ছে কি রামের সঙ্গে যেহেতু খাচ্ছে মানে ক্রিয়ার সম্পর্ক আছে, তাই রাম কি? কারক। স্যার রাম কি খাচ্ছে? রাম ভাত খাচ্ছে। তাহলে আমি যদি বলি যে রাম কি খাচ্ছে,
এই কি দিয়ে প্রশ্ন করলেও কিন্তু একটা উত্তর কিন্তু আমরা পাবো। সুতরাং বলা যেতে পারে ভাত এটাও কিন্তু একটা কারক। তার মানে কি পেলাম, যে ক্রিয়ার সঙ্গে যারই সম্পর্ক থাকবে না কেন তাকে আমরা কি বলবো, কারক বলবো। আবারও বলছি, ক্রিয়ার সঙ্গে যার সরাসরি সম্পর্ক রয়েছে তাকে আমরা কি বলবো, কারক বলবো। মাথায় ঢুকিয়ে নাও এটা। পরবর্তীকালে একটা জিনিস দেখো, এটাকে তোমাদেরকে কিন্তু জানতে হবে এবং শিখতে হবে। লাইনটা একবার দেখো জাস্ট, কি বলছে, রাজা দশরথ তীর্থক্ষেত্রে দরিদ্রদের দুঃখ দূর করার জন্য স্বহস্তে কোষাগার থেকে ধন সম্পদ দান করলেন। আমি বলেছি কি, আগে প্রথমে তোমরা প্রশ্ন করাটা শেখো, কত রকমভাবে প্রশ্ন করতে পারছো সেটাকে দেখো। প্রথমে যেটা আমরা পাবো সেটা কি, এখানে ক্রিয়া খুঁজে বের করতে হবে। এখানে ক্রিয়া কোনটা, ক্রিয়া হলো সেটাই যেটা কাজ করা বোঝাচ্ছে। এখানে কাজ করা কোনটা বোঝাচ্ছে, এই যে দান করলেন। দেখো রাজা কি করছেন, একটা কাজ করছেন, কি কাজ করছেন, দান করছেন। স্যার কে দান করছে, রাজা। তার মানে কি রাজা দশরথ একটা কারক। কি দান করছেন, ধনসম্পদ। কিসের দ্বারা দান করছেন, স্বহস্তে। কিসের জন্য দান করছেন, দরিদ্রদের দুঃখ দূর করার জন্য। স্যার কোথায় থেকে দান করছেন, কোষাগার থেকে। স্যার কোথায় দান করছেন, তীর্থক্ষেত্রে। তার মানে এতগুলো দিয়ে আমরা এখানে প্রশ্ন করতে পারলাম, কিন্তু প্রত্যেকটার উত্তর কিন্তু আলাদা আলাদা, সেপারেট সেপারেট। সুতরাং যতগুলো আমরা প্রশ্ন করতে পেরেছি ততগুলো কি হবে, কারক হবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয় সেটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে, নইলে এই কারক আমরা করতে পারবো না। এবার আমি বলে রাখি যে কারক হচ্ছে মেনলি 6 প্রকার। কি কি, কর্তৃকারক অর্থাৎ যে করে, কর্মকারক যেটা উপরে করা হয়, করণকারক যার সাহায্যে করা হয়, নিমিত্তকারক বা সম্প্রদানকারক যার জন্য করা হয়, অপাদানকারক যেখান থেকে নিয়ে কোনো কাজ করা হয়, অধিকরণকারক যেখানে করা হয়। তাহলে এই 6টি হচ্ছে আমাদের কারক। এর মধ্যে কর্তৃকারক যদি বের করতে হয় তাহলে আমরা প্রশ্ন করব কি দিয়ে, কে এবং কারা। কে এবং কারা দিয়ে প্রশ্ন করলে কোন কারক হবে, কর্তৃকারক। কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কি হবে, কর্মকারক। দ্বারা দিয়া কর্তৃক দিয়ে যদি আমরা কোনো প্রশ্ন করি ক্রিয়াকে তাহলে কি পাবো, করণ কারক। কার জন্য, কার নিমিত্ত যদি প্রশ্ন করি তাহলে পাবো সম্প্রদান কারক। কোথা থেকে, কোথা হইতে, কোথার চেয়ে বা কার চেয়ে, কিসের চেয়ে, তাহলে সেটা অপাদান কারক। কখন, কোথায়, কবে, কিসে, এগুলো যদি থেকে থাকে তাহলে সেটা হয়ে যাবে কি আমার অধিকরণ কারক। তাহলে এখানে একটা প্রশ্ন, যেহেতু আমি লিখে দিই একবার, যে কে বা কার। আচ্ছা হয়তো এটা লেখা আছে, দেখি একবার, হয়তো এখানে লেখা নেই, তাহলে দেখে নাও। কে দান করলেন, আমি বলেছি কে দিয়ে প্রশ্ন করলে কি হয়, কর্তৃকারক হয়। তাহলে কে দান করলেন, রাজা দশরথ। আবারও বলছি কে এবং কারা। কে এবং কারা দিয়ে প্রশ্ন করলে কি হবে, কর্তৃকারক। কি দান করলেন, ধনসম্পদ, কর্মকারক। কিসের দ্বারা দান করলেন, হাতের দ্বারা দান করেছেন, তাহলে দ্বারা দিয়া করতে হলে কি হবে, করণকারক। কি জন্য দান করেছিলেন, দরিদ্রদের দুঃখ দূর করার জন্য দান করেছিলেন, এটা কি হয়ে যাবে, সম্প্রদানকারক বা নিমিত্তকারক। কোথা হইতে দান করলেন, কোষাগার থেকে, অপাদানকারক। কোথায় দান করলেন, তীর্থক্ষেত্রে, কি কারক হবে, অধিকরণ কারক। তাহলে তোমরা বুঝতে পারছো যে কারক কতটা সহজ একটা বিষয়।
শুধু প্রশ্ন করব, আমরা ক্রিয়াকে প্রশ্ন করব আর এইগুলো দিয়ে প্রশ্ন করব, দিয়ে যে উত্তরটা আমরা পাবো সেটাই হচ্ছে একটা করে কারক। তাহলে স্যার কারক কাকে বলে? কারক আমরা কি দেখলাম, যে বাক্যস্থিত কোনো একটা ক্রিয়াপদের সঙ্গে যদি ওই বাক্যের নামপদের যে একটা সম্পর্ক রয়েছে এবং সেটা সরাসরি সম্পর্ক রয়েছে, সেটাকে আমরা কি বলবো? কারক বলবো। যেমন বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্বন্ধকে কারক বলা হয়। বানান একটু আধটু এদিক ওদিক হয়ে যেতে পারে টাইপিং করতে গিয়ে। সংস্কৃতে এটা কি বলা হয়? ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ান্বয়ী কারকম। এখানে এই ক্রিয়ান্বয়ী শব্দটাকে ভাঙলে আমরা কি পাবো? যেটা পাবো সেটা হচ্ছে ক্রিয়া প্লাস অন্বয়। স্যার অন্বয় মানে কি? অন্বয় কথার অর্থ হলো সম্পর্ক। তাহলে ক্রিয়ান্বয়ী কারকম মানে কি? ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক আছে তাকে আমরা কি বলবো? কারক বলবো। ক্লিয়ার এটুকু? চলো, সংস্কৃতে এটা কি বলে? ক্রিয়ান্বয়ী কারকম। সংস্কৃতে এই যে ক্রিয়ান্বয়ী কারকম, এটা কে বলেছিলেন প্রথম? পাণিনি। কোন গ্রন্থে? তার অষ্টাধ্যায়ী গ্রন্থে। তোমরা কি করবে? খাতা পেন নিয়ে এগুলোকে নোট ডাউন করে নেবে, আর যদি কারো মনে হয় যে স্যার পিডিএফটা লাগবে, তাহলেও কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে যে স্যার পিডিএফগুলো আমাদের লাগবে, আপনি পিডিএফগুলো একটু দিয়ে দেবেন। তাহলে কী হবে? তোমরা ইচ্ছামতো যে কোনো সময় এটা পড়ে নিতেও পারবে, আবার নোট ডাউনও কিন্তু করে নিতে পারবে। এখন তোমাদের কাজকেই ক্লাসটা জাস্ট দেখে যাওয়া। কারক কথাটির ব্যুৎপত্তি কি? ক্রি প্লাস অক। পরীক্ষার যদি পার্সপেক্টিভে যদি আমি দেখি, তাহলে দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রচুরবার আসে যে কারক কথাটির ব্যুৎপত্তি কী? কী হবে? ক্রি প্লাস অক। যে ছকটার কথা তখন আমরা বলছিলাম যে কিভাবে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, দ্বারা দেয়া কর্তৃক দিয়ে প্রশ্ন করলে করণকারক, জন্য নিমিত্ত থাকলে নিমিত্ত বা সম্প্রদানকারক, হইতে থেকে চেয়ে অপাদানকারক, কখন কোথায় কবে কিসে দিয়ে থাকলে অধিকরণকারক। তোমাদের জন্য একদম ফুল যতটা দরকার আমি কিন্তু সেইভাবেই কিন্তু পরপর সাজিয়ে নিয়ে এসেছি। সুতরাং ক্লাস এবং পিডিএফ দুটোই গুরুত্বপূর্ণ। এবার দেখো, শিক্ষক মশাই বিদ্যালয়ে গ্রন্থাগার থেকে নিজে হাতে ছাত্রদের পড়ার জন্য বই দিচ্ছেন। যারাই আমার ক্লাসটা দেখবে বা যারা দেখছো, তারা কি করবে? এই যে আমি যেটা দিলাম সেটাকে খাতায় লিখে একবার নিজে করার চেষ্টা করবে, এবং পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার হ্যাঁ আমি নিজে থেকে এতগুলো করেছি, ঠিক না ভুল আপনি একটু বলে দেবেন। এটা থাকলো তোমাদের কাজ। ওকে, এটা কিন্তু আগে দেখে নেবে। দেখার পরে হয়ে গেলে নিজে থেকে যখন হয়ে যাবে তারপরে আমার সঙ্গে একবার মিলিয়ে নেবে। ওকে, চলো। স্যার আপনি বলেছিলেন কারক করতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কি আগে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। স্যার এখানে ক্রিয়া কোনটা? শিক্ষক মশাই বিদ্যালয়ে গ্রন্থাগার থেকে নিজে হাতে ছাত্রদের পড়ার জন্য বই দিচ্ছেন। কোনটা কাজ? বই দিচ্ছেন। এই যে দেওয়াটা একটা কাজ। কে বই দিচ্ছেন বা কে দিচ্ছেন? শিক্ষক মশাই। তাহলে শিক্ষক মশাই কী হবে? কর্তৃকারক। কী দিচ্ছেন? বই দিচ্ছেন। তাহলে বইটা কী হয়ে যাবে? কর্মকারক। উত্তরগুলো কিন্তু মেলাবে আমার সঙ্গে সঙ্গে। কাকে দিচ্ছেন? ছাত্রদের। ছাত্রদেরটা কি? এটাও কিন্তু কর্মকারক। কী বা কাকে? এটা কে দিয়ে নয়, এটা কি দিয়ে দিচ্ছেন? কি দিয়ে দিচ্ছেন? হাত দিয়ে। করণকারক। কিসের জন্য দিচ্ছেন? পড়ার জন্য দিচ্ছেন। তাহলে এটা কী হয়ে যাবে? নিমিত্ত কারক। কোথা থেকে দিচ্ছেন? গ্রন্থাগার থেকে দিচ্ছেন। তাহলে গ্রন্থাগার থেকে কী হয়ে যাবে? অপাদান কারক। কোথায় দিচ্ছেন? বিদ্যালয়। তাহলে বিদ্যালয়ে কোন কারক হবে? অধিকরণ কারক। নিজেরা উত্তরগুলো একবার করার চেষ্টা করবে। ওকে, চলো নেক্সট। এবার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। পাখি আকাশে ওড়ে।
আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কিন্তু বারবার করে বলছি কারকগুলো করার চেষ্টা করবে, তবে বুঝতে পারবে যে কোথায় শিখতে পেরেছি, কোথায় শিখতে পারছি না বা ভুল হয়েছে। পাখি আকাশে ওড়ে, কাজ কোনটা? ওড়ে। ঠিক, এখানে কাজ কোনটা হবে? সেটা হচ্ছে ওড়ে, এই যে ওড়েটা কাজ। আচ্ছা, কে আকাশে ওড়ে? পাখি। তাহলে পাখি কোন কারক? পাখি তাহলে কোন কারক হবে? কর্তৃকারক। ছেলেটি ফুটবল খেলছে, ছেলেটি কি খেলছে? ফুটবল খেলছে, তাহলে ফুটবল কোন কারক? ফুটবল কর্মকারক। কাঁচি দিয়ে কাপড় কাটো, এখানে কাটো বা কাটে, কী দিয়ে কাটে? কাঁচি দিয়ে, তাহলে কাঁচি কোন কারক হবে? করণ কারক। গাছ থেকে ফলটি মাটিতে পড়লো, কোথা থেকে? গাছ থেকে। কি পড়লো? ফলটি। কোথায় পড়লো? মাটিতে। তাহলে গাছ থেকে কোন কারক? অপাদান কারক। কি পড়লো? ফলটি। কর্মকারক। কোথায় পড়লো? মাটিতে। অধিকরণ কারক। বুঝতে পারছো? সকালবেলায় হাঁটতে যাওয়া আমার অভ্যাস, কখন হাঁটতে যাওয়া আমার অভ্যাস? সকালবেলায়। তাহলে সকালবেলায় অধিকরণ কারক, মানে কখন। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এটা পরীক্ষাতেও আসে, আমি এমনি দিয়ে দিয়েছি এখানে। সুখের লাগিয়া, লাগিয়া কথার অর্থ হচ্ছে জন্য, তাহলে সুখের জন্য এ ঘর বাঁধিনু, এই যে সুখের জন্য, তাহলে এটা কোন কারক হবে? নিমিত্ত কারক। আর অনলে পুড়িয়ে গেল, কিসে পুড়ে গেল? অনলে, মানে আগুনের দ্বারা পুড়ে গেল, আগুনের দ্বারাই তো পুড়ে যায়, তাহলে এটা কোন কারক হবে? করণ কারক। তাহলে নিমিত্ত কারক এবং করণ কারক। নেক্সট, এবার কারক আশা করছি হয়তো তোমরা বুঝতে পারছো, যদি না পারো আমি আবার হয়তো কারকগুলো করাবো, ক্লাসগুলোকে একটু দেখবে, বারবার দেখবে, বুঝতে পেরে যাবে। এবার যেটা আসি সেটা হচ্ছে বিভক্তি কাকে বলে। বিভক্তি কাকে বলে? স্যার বিভক্তি কাকে বলে একটা জিনিস তার আগে জেনে নাও। বাংলাতে আমরা অ্যাকচুয়ালি যেটাকে আমরা শব্দ বলি, মানে এটাকে বলি শব্দ, এটাকে শব্দ। এই শব্দ থাকে এটা এরকম, এর সঙ্গে ধরো আমি কিছু একটা যোগ করলাম, যেমন এ হতে পারে, দিয়ে একটা জিনিস তৈরি হয়ে গেল, নতুন একটা শব্দ, যেমন ট্রেনে। এবার তোমরা বলে স্যার এটা তো না দিয়ে তো এটা থাকে না, তো এটা শুধু এটুকুও তো থাকে। হ্যাঁ থাকে, কিন্তু মূল শব্দটা হচ্ছে ট্রেন, তাহলে ট্রেনের সঙ্গে কি যুক্ত আছে? অ আছে, দিয়ে কি হয়েছে? আমার ট্রেন হয়েছে। তাহলে এই যে অ, এ, এগুলো যে যুক্ত হলো, এগুলো কি? এইগুলোই হচ্ছে বিভক্তি। আর আগে যেগুলো ছিল সেগুলো কি? শব্দ। তাহলে শব্দের সঙ্গে কি যুক্ত হয়? বিভক্তি যুক্ত হয়, দিয়ে কি গঠন করে? একটা পদ গঠন করে। তাহলে শব্দ প্লাস বিভক্তি সমান কি হয়? পদ গঠন হয়। তারপরেই সেটা কিন্তু বাক্যে ব্যবহারের উপযুক্ত হয়, তার আগে কিন্তু বাক্যে ব্যবহারের উপযুক্ত হয় না। যেমন ধরো তোমাকে আমি বললাম জলে মাছ আছে, মূল শব্দটা কি? জলে না, মূল শব্দ তো জল। তাহলে আমরা কি এরকম করে লিখি যে জলে মাছ আছে? না, আমরা কি লিখি? জলে লিখি। তাহলে এই যে জল প্লাস এ, তার মানে কি? একটা শব্দ, আর এই যে এটা কি? বিভক্তি, এটা যুক্ত হয়ে কী হয়ে যায়? নতুন একটা পদ গঠন করে। এটাকে কি বলা হয়েছে? বিভক্তি বলা হয়েছে। ওকে, চলো তাহলে বিভক্তি কাকে বলে? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে তাকে পদে পরিণত করে এবং বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে কি বলে? বিভক্তি বলে। ক্লিয়ার? আমার মনে হয় না এটা খুব একটা জটিল ছিল, তোমরা হয়তো সহজেই বুঝতে পারবে। এরপরে চলে আসে যেমন। যেমন মানে কি? উদাহরণের সাহায্যে এটা বোঝানোর জন্য লেখা হয়েছে। যেমন ট্রেন প্লাসে বিভক্তি, নদী, আচ্ছা এটা কিন্তু শব্দ, নদী একটা শব্দ প্লাস তে বিভক্তি, যেমন নদীতে মাছ খেলা করে, তাহলে নদী প্লাস তে, এই যে একটা বিভক্তি। সুতরাং এইগুলো কি? বিভক্তি, আর এগুলো কি? শব্দ। আর শব্দ প্লাস বিভক্তি সমান কি? সমান হচ্ছে পদ। ওকে, চলো
ট্রেনে একটা পথ গঠন হলো। চলো নেক্সট। এবার কি বলছে, বিভক্তি কয় প্রকার ও কি কি। তো বিভক্তি হচ্ছে মেনলি দুই প্রকার, শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি কাকে বলে? দেখো, বিভক্তি কাকে বলে আর শব্দ বিভক্তি কাকে বলে খুব একটা পার্থক্য নেই। বিভক্তি কাকে বলে? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে বসে একটা যখন নতুন পদ গঠন করে এবং সেটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কিন্তু বিভক্তি। তাহলে যে সকল বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে এবং সেটিকে পদে পরিণত করে ও বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, এটাকে কি বলা হবে? শব্দ বিভক্তি। যেটা শব্দের সঙ্গে বসবে এটাকে কি বলা হবে? শব্দ বিভক্তি। ওকে। ধাতু বিভক্তি কাকে বলে? যে সকল বিভক্তি ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়ে বসে এবং তাকে পদে পরিণত করে এবং বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে কি বলা হবে? ধাতু বিভক্তি। ওকে। নেক্সট, বাংলায় বিভক্তি কয়টি ও কী কী? দেখো, এতক্ষণ পেলাম কি কত প্রকারের হয়, আর এবার আছে বাংলায় বিভক্তি কতগুলি। কিন্তু এবার যে বিভক্তিগুলো আমি তোমাদেরকে বলবো সেগুলো কিন্তু মেনলি বলা যেতে পারে এগুলো কিন্তু একটা শব্দ বিভক্তি। তো কি কি হয়? 5টি আছে, যেমন কি এ, তে, কে, রে, র এবং এর। এই 5টি হচ্ছে কিন্তু বিভক্তি। 6টা বলতে পারো তোমরা, কিন্তু এই 5টি হচ্ছে মেন। শূন্য বিভক্তি কাকে বলে? নামটা শুনে বুঝতে পারছি কি শূন্য অথচ বিভক্তি। তাহলে যে সকল বিভক্তি একটা শব্দ সঙ্গে যুক্ত হয়ে বসে পদে পরিণতও করে, তাকে বাক্যে ব্যবহারের উপযোগীও করে তোলে, কিন্তু নিজে অপ্রকাশিত থেকে যায়, তাকে কি বলা হচ্ছে? বিভক্তি বলবে, মানে শূন্য বিভক্তি বলবে। যেমন দেখো হয়তো লিখছি জল, কিন্তু এই জলটা এসছে কি থেকে? তোমরা বললো জলটা এসছে, এটা কি? একটা বিভক্তি। ধরো আমি একটা জিনিস বললাম পাখি, এর সঙ্গে কি যুক্ত হয়েছে? হর্ষই বিভক্তি, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। পাখি একটা মূল শব্দ, তার সঙ্গে যুক্ত হয়েছে। সুতরাং এই যে অ বা আ বিভিন্ন স্বরবর্ণ যেগুলো হয়ে থাকে আর কি, সেগুলোকে কি বলা হচ্ছে? শূন্য বিভক্তি। ওকে। তো যে সকল বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে সেটাকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে কিন্তু নিজে অপ্রকাশিত থেকে যায়, সেই সকল বিভক্তিকেই শূন্য বিভক্তি বলা হয়, যেমন অবিভক্তি। ওকে, চলো এরপর কি আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি অনুসর্গ কাকে বলে। তাহলে আমরা প্রথম থেকে কি পড়লাম স্যার? কারক কাকে বলে, কারক শব্দের ব্যুৎপত্তি কী, কারক কয় প্রকার, কারক কয় প্রকার ও কী কী, কীভাবে প্রশ্ন করলে কোন কারক পাবো, দুটো উদাহরণও তো কিন্তু সেটাতে দেওয়া রয়েছে। আর কি করা হয়েছিল? বিভিন্ন উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার ও কী কী। ওকে, বিভক্তির বিভিন্ন প্রকারভেদ, কতগুলি বিভক্তি রয়েছে, সমস্ত কিছু আমাদের হয়ে গেছে। এবার যেটা করাবো সেটা হচ্ছে অনুসর্গ কাকে বলে। তো অনুসর্গ কাকে বলে এটা অনেকটা বড় হতে পারে, কিন্তু একটা জিনিস তোমরা বুঝবে। আমি একটু আগে একটা জিনিস যখন করাছিলাম যে গাছ থেকে ফলটি মাটিতে পড়লো, ঠিক আছে, ট্রেন থেকে, গাছ থেকে, রামের চেয়ে, এই যে হইতে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, এগুলো কিন্তু কোনো বিভক্তি না। অথচ কি করে এরা? কোনোটা বিশেষ্য বা বিশেষ্য বা সর্বনামের পরে বসে, এবং পরে বসার পরে আমরা কি করতে পারি? এখান থেকে কিন্তু আমরা কারককে আইডেন্টিফাই করতে পারি। এইগুলোকে কি বলা হচ্ছে? অনুসর্গ। অনু কথাটার অর্থ হচ্ছে কি পরে, আর
স্বর্গ কথাটির অর্থ কি? সৃষ্টি, মানে আমি বলি না স্বর্গ মানে সৃষ্টি বা ব্যবহার। তাহলে অনুসর্গ কথাটির অ্যাকচুয়াল যদি অর্থ কোনো ধরি তাহলে আমরা কি পাবো? যেগুলো পরে বসে বা পরে যার ব্যবহার করা হয়। কার পরে ব্যবহার করা হয়? কোনো বিশেষ্য বা কোনো সর্বনাম পদের পরে ব্যবহার করা হয়, এটাকে আমরা কি বলছি? অনুসর্গ বলছি। যেমন ধরো কি বলা আছে এখানে, সাধারণভাবে অনুসর্গ, আচ্ছা অনু কথাটির অর্থ পরে, আর স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি বা ব্যবহার। অনু কথাটির অর্থ কি? পরে, আর স্বর্গ মানে হলো সৃষ্টি বা ব্যবহার। সুতরাং সাধারণভাবে অনুসর্গ বলতে বোঝায় যা পরে ব্যবহৃত হয়। উপসর্গ যেমন ধাতুর আগে বসে, অনুসর্গ তেমনই পদের পরে বসে। যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির মতো তাদের কারক সম্বন্ধ নির্ণয় করে তাদের অনুসর্গ বলে। তার মানে অনুসর্গের একটা কাজ কি পেলাম আমরা, সেটা হচ্ছে কারক নির্ণয় করা, বিভক্তি তো নয়, কারক নির্ণয় করা। কার পরে বসে? কোনোটা পদের পরে বসে। আর উপসর্গ কাকে বলা হয়েছে? উপ মানে কথা হচ্ছে আগে, স্বর্গ মানে কি? ব্যবহার। তাহলে উপসর্গ মানে হচ্ছে আগে ব্যবহার, আর অনুসর্গ মানে হচ্ছে পরে ব্যবহার। ওকে, চলো, কেবল বিভক্তির মতো কারক সম্বন্ধ নির্দেশ করলে তবেই তাদের অনুসর্গ বলে। ওকে, এর কিন্তু একটা কাজ আছে, কারক নির্ণয় করা। অনুসর্গের অপর নাম কি? দেখো, অনুসর্গগুলি সাধারণত কোথায় বসে? আমি একটু আগে এখানে বলে আসলাম, অনুসর্গগুলি কোনো একটা পদের পরে বসে। যেহেতু এটা কোনো একটা পদের পরে বসে, সুতরাং এটাকে কি বলা হবে? পরসর্গও কিন্তু বলা হয়। সুতরাং এর অপর নাম কি? পরসর্গ। আবার এগুলো কি করে? একটা কাজ করে এবং কারক নির্ণয়ে সাহায্য করে থাকে। এই জন্য কি বলা হয়? কর্ম প্রবচনীয় কিন্তু বলা হয়। অনুসর্গগুলো হলো এক ধরনের ড্যাশ। অনুসর্গগুলি হলো এক ধরনের ড্যাশ। অনুসর্গগুলি কি? অনুসর্গগুলি কখনো কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন করা যায় না। স্যার পরিবর্তন করা যায় না মানে? ধরো আমি বললাম গাছ থেকে ফলটি মাটিতে পড়লো, গাছ থেকে। এবার তুমি বলবে যে কি গাছ থেকে নয়, গাছগুলি লিখবে। দিয়ে কী লিখলে? ধরো আমি হয়তো এটা লিখলাম গাছ থেকে। এবার এই যে গাছ থেকে আমি শব্দটা যখন লিখছি ভালো করে বুঝবে, এখানে এটা কোনটা? অনুসর্গ কোনটা? থেকে। গাছ হচ্ছে কি একটা পদ, এটা হচ্ছে কি আমার অনুসর্গ। এবার আমি বললাম গাছ থেকে ফলটি মাটিতে পড়লো। তোমরা এবার এটাকে চেঞ্জ করো। চেঞ্জ মানে গাছের জায়গায় লেখো গাছগুলি, আর ফলটির জায়গায় লেখো ফলগুলি। তুমি কি লিখবে? যে গাছগুলি থেকে ফলগুলি মাটিতে পড়লো, ঠিক? আচ্ছা ধরো এরকম লিখলে যে গাছ থেকে ফলগুলি মাটিতে পড়লো। তার মানে এই যে গাছ, আমি কিন্তু এটাকে কমানো বাড়ানো করতে পারছি, মানে এটাকে আমি পরিবর্তন করতে পারবো। ফল, এটাকেও কিন্তু আমি পরিবর্তন করতে পারবো, কিন্তু যে থেকে শব্দটা, এটাকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। আর আমরা জানি যাকে কখনো ক্ষয় করা যায় না, যাকে কখনো ব্যয় করা যায় না, তাকে আমরা কি বলি? অব্যয় বলি। সুতরাং অনুসর্গগুলো হলো এক ধরনের কি? অব্যয়। অব্যয় কেন বলে? এই কারণের জন্য বলে কারণ একে কোনো পরিস্থিতিতেই পরিবর্তন করা যায় না বা চেঞ্জ করা যায় না। হ্যাঁ, তুমি এটার পরিবর্তে অন্যটা লিখতে পারো, বাট এটাকে চেঞ্জ করতে পারবে না। নেক্সট, অনুসর্গ কয় প্রকার ও কী কী? অনুসর্গ হলো দুই প্রকার, একটা হচ্ছে কি ক্রিয়াজাত আর একটা হচ্ছে কি বিশেষ্যজাত। এই দুই প্রকার হচ্ছে অনুসর্গ। এবার ক্রিয়াজাত মানে কি আমরা বুঝতে পারছি, যেগুলো সাধারণত কাজের মতো বা ক্রিয়ার মতো করে ব্যবহার করা হয়। আর বিশেষ্যজাত কোনগুলো? যেগুলো বিশেষ্যর মতো করে ব্যবহার করা হয়। যেমন দেখো বলছে বিশেষ্য অনুসর্গ কাকে বলে? নামজাত বা বিশেষ্য অনুসর্গ তাদের বলে যে বিশেষ্য পদ থেকে যেসব অনুসর্গ এসেছে তাদের নামজাত বা বিশেষ্য অনুসর্গ বলে। যেমন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, এই যে মাঝে, এটা কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না, কিন্তু পরবর্তীকালে থেকে বোঝাচ্ছে কি কোথায়, কোথায় লুকিয়েছিল? মাঝে। যেমন দেখো
মাঝে। তাহলে বুঝতে পারলাম আমার কথাটা। এই যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার হিয়ার মাঝে কোথায় ছিলে? হিয়ার মাঝে। তাহলে অধিকরণ কারক, কারক আমরা অবশ্যই আইডেন্টিফাই করতে পারছি। আবার এটা কিন্তু বিশেষ্যজাত, ঠিক আছে, এটা কিন্তু কোনো ক্রিয়াজাত না। ক্রিয়াজাত মানে কি, যদি বলতাম যে লুকিয়ে, লুকিয়ে থাকাটা, এটা একটা কাজ বোঝায়, কিন্তু মাঝেটা কোনো কাজ বোঝায় না। সুতরাং এটা কি বিশেষ্যজাত অনুসর্গ। ওকে, যেমন জন্য, থেকে, এগুলি। হ্যাঁ, যেমন কি রামের জন্য বা দেবতার জন্য পুজোর থালি সাজানো রয়েছে, এই যে দেবতার জন্য, এটা একটা। বা গাছ থেকে বা গাছ হইতে, এগুলো হচ্ছে কি একটা বিশেষ্যজাত অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গ কাকে বলা হয়? ক্রিয়াপদ থেকে যে সমস্ত অনুসর্গগুলি এসেছে, ক্রিয়াপদ থেকে যেগুলো এসেছে সেগুলোকে আমরা কি বলবো? ক্রিয়াজাত অনুসর্গ বলবো। যেমন তোমার দ্বারা এ কাজ হবে, কাজ। চলো এটাও যদি না বুঝতে পারো, আমি সেই জন্য সহজ করে আরও দুটো উদাহরণ এসে, যেমন করিয়া থেকে কি করে, খাইয়া থেকে কি খেয়ে, এগুলো কি ক্রিয়াজাত অনুসর্গ। ক্লিয়ার? আবার বিভক্তি অনুযায়ী অনুসর্গ দুই প্রকার, একটা হচ্ছে বিভক্তি যুক্ত অনুসর্গ, আর একটা কি বিভক্তিহীন অনুসর্গ। এগুলো কিন্তু তোমাদের জন্য এক্সট্রা ইনফরমেশন, এগুলো পরীক্ষার জন্য নয়। বিভক্তিযুক্ত অনুসর্গ কোনগুলি? যেগুলোতে বিভক্তি রয়েছে, যেমন জন্য, দিকে, নিচে, পাশে, পিছনে, বাইরে, ভিতরে, মধ্যে, মাঝে, দেখো সমস্ত কিছুতে কিন্তু কিছু না কিছু রয়েছে। যেমন কি জন্যে একার, দিকে একার, নিচে, পাশে, পিছনে, বাইরে, ভেতরে, মধ্যে, মাঝে, সমস্তগুলোতে কিন্তু কি রয়েছে? একার রয়েছে। ওকে, তাই এগুলো কি হয়ে যাবে? বিভক্তিযুক্ত। আর বিভক্তিহীন কি? দ্বারা, দিয়া, কর্তৃক, পর্যন্ত, বিনা, ব্যতীত, এগুলো হচ্ছে কি বিভক্তিহীন অনুসর্গ। ওকে, নেক্সট। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় কেন? আমি একটু আগে বলেছি এটা, যেটা ভালো একটা প্রশ্ন। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় কেন? যে সমস্ত অব্যয় ধাতুর সঙ্গে ব্যবহৃত না হয়ে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়ে বিশেষ্যকে নিয়ন্ত্রিত করে তাদের কি বলা হয়? কর্মপ্রবচনীয় বলে। আবার অনুসর্গ কিন্তু একটি অব্যয় এবং স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে বসেই কিন্তু বিশেষ্যকে নিয়ন্ত্রিত করে, তাই অনুসর্গকে কি বলা হয়? কর্মপ্রবচনীয় বলে। তাহলে প্রথমে বুঝতে হবে যে কর্মপ্রবচনীয় বা কাকে বলে? যারা মানে যে সমস্ত অব্যয়গুলি ধাতুর সঙ্গে ব্যবহৃত না হয় না, যারা কি হয় কোনো না কোনো পদের পরে, যেমন বিশেষ্যজাত বা সর্বনাম, এই জাত পদের পরে বসে এবং কারক নির্ণয় করতে সাহায্য করে বা বসতে পারে, তাদেরকে আমরা কি বলবো? কর্মপ্রবচনীয় বলবো। দেখো স্বতন্ত্রভাবে ব্যবহৃত মানে কারক মানে ক্রিয়ার পরে বসে না, কোনোটা শব্দ বা ধাতু না শব্দের পরে বসে এবং বিশেষ্যকে নিয়ন্ত্রিত করে। যেমন কি দেবতার জন্য, এই যে জন্য শব্দটার জন্য কি হয়ে গেল? এটা একটা নিমিত্ত কারক হয়ে গেল। তার মানে কি এটা বিশেষ্য কিন্তু নিয়ন্ত্রিত করছে। কারণ আমি যদি বলতাম যে দেবতার থেকে, তাহলে কিন্তু কি হতো? দেবতার থেকে, এটা কিন্তু অপাদান কারক হয়ে যেত, মানে কি এটাও কিন্তু নিয়ন্ত্রিতই করছে। সুতরাং এই যে নিয়ন্ত্রণ করা, এই ব্যাপারটা ও করে থাকে বলে, কোনো একটা কাজ করে থাকে বলেই একে কি বলা হয়? কর্মপ্রবচনীয় বলা হয়। কেন? কারণ অনুসর্গগুলি কোনো না কোনো একটা নামপদ বা বিশেষ্যপদ যেটা বলছি তার পরেই বসে এবং তাকে নিয়ন্ত্রণ করে, এই জন্য একে কি বলা হয়? অনুসর্গ বলা হয়, বা কর্মপ্রবচনীয় বলা হয়। ক্লিয়ার? নেক্সট, এবার আসি যেটা, সেটা হলো নির্দেশক কাকে বলে। নির্দেশক জিনিসটা আসলে কি? দেখো, ধরো আমি বললাম লোকটা মোটা, কোন লোকটা বা কে মোটা? আমি যদি বলি যে শুধু মোটা, তাহলে হবে না।
ওকে, চলো। লোকটা মোটা, ধরো আমি কোনো একটা জিনিস বলছি, হয়তো ওখানে হয়তো অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, অনেকগুলো হয়তো লোক আছে, 10টা বা 15টা। এবার তার মধ্যে কোনো একটা মানুষকে হয়তো তুমি আইডেন্টিফাই করবে, তখন তো আমরা কী বলি, আচ্ছা ওই লোকটিকে ডাকো তো, বা দেখো ওই লোকটি না একটা কালো রঙের পোশাক পরে আছে, বা ওই লোকটি মোটা, ওই লোকটি পাতলা, বা লোকগুলো কি করছে না বসে আছে। তাহলে এই যে কোনো একটা জিনিসকে যখন আমি আইডেন্টিফাই করব, আমি কী করছি সেটাই কিন্তু আমি নির্দেশ করছি, দেখো নির্দিষ্ট কিন্তু করছি যে 10টা লোকের মাঝে কিন্তু আমি 10 জনকে বলছি না, আমি কিন্তু যে কোনো একজনকে বলছি, তখন সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু হয়ে যাবে নির্দেশক। ওকে, চলো, যে সকল বর্ণ সমষ্টি শব্দের আগে পরে বসে উক্ত পদ যে নির্দিষ্টতা বুঝিয়ে থাকে তাকে নির্দেশক বলে। যেমন একটা গান শুনতে পায় না, উক্ত পদের টা হলো একটা কি নির্দেশক। নির্দেশকের অপর নাম কি পদাশ্রিত অব্যয়। নির্দেশকের কাজ কি ব্যাকরণে বিশিষ্ট পদের নির্দিষ্টতা বোঝানো ও বচন নির্ণয়ে সাহায্য করা। কেমন কতগুলি আছে না আছে সেটা কিন্তু বুঝিয়ে থাকে। তোমরা বলে হয়তো এটা স্যার কীভাবে হলো, দেখো এই যেমন একটা হচ্ছে টা, গুলো, গুলি, এগুলো সবই কিন্তু এক একটা নির্দেশক। এবার আমি যদি বলি ওই লোকটা, তাহলে আমি ওই লোকটা কতগুলি লোকজনকে বোঝাচ্ছি, একটা। কিন্তু আমি যদি বলি যে ওই লোকগুলো, তাহলে কতগুলো বোঝাচ্ছি, অনেকগুলো। তাহলে এটা তো অবশ্যই তো একটা বচন নির্ণয় করছে, তাই না? তাহলে নির্দেশকের কাজ কি একটা নির্দিষ্টতা বোঝানো এবং বচন নির্ণয়ে সাহায্য করা ব্যাকরণে, এটা হচ্ছে নির্দেশকের প্রধান কাজ। নির্দেশককে পদাশ্রিত অব্যয় বলে কেন? বাক্যে ব্যবহৃত সেই শব্দাংশকে পদাশ্রিত নির্দেশক বলে যা বিশেষ্য বা বিশেষণ পদের পরে বা আশ্রয়ে সংযুক্ত হয়ে উক্ত পদের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়। এগুলো মূলত অব্যয় পদ, তাই এদেরকে কি পদাশ্রিত অব্যয় বলে। যেমন দেখো আমি কয়েকটা উদাহরণ আগে লিখে নিই। যে জিনিসগুলো আমি লিখলাম একটু ভালো করে নোটিশ করো, তাহলে বুঝতে পারবে যে যেগুলো আমি লিখেছি সেগুলো কি করেছে, কোনো একটা বিশেষ্য বা বিশেষণ বা সর্বনাম যাই হোক না কেন তাকে কিন্তু আশ্রয় করে আছে। আমরা কিন্তু লোক বা মানুষ এটাকে কিন্তু এমন করে লিখি না যে এখানে মানুষ তারপরে এখানে টা, এরকম করে কিন্তু লিখি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো মানেই আসবে না। আমরা কি করি, এই সমস্ত নির্দেশকগুলোকে কিন্তু সেই বিশেষ্য বা সেই সর্বনাম পদের পরেই যুক্ত করে কিন্তু বসাই। এই জন্য একে কী বলা হচ্ছে, পদাশ্রিত নির্দেশক। আবার এগুলি এক ধরনের অব্যয়, এই কারণের জন্য একে কী বলা হয়, পদাশ্রিত অব্যয়ও কিন্তু বলা হয়ে থাকে। ক্লিয়ার? পদাশ্রিত নির্দেশকের উদাহরণ টি, টা, খানা, খানে, গাছা, গাছি, গুলো, গুলি, এগুলি হচ্ছে কি পদাশ্রিত এর কিন্তু একটা করে উদাহরণ। পদাশ্রিত নির্দেশকের ব্যবহারের যে উদাহরণ, ব্যবহার লোকটা বা টাকাটা, ছেলেটি, কাপড়খানা, বইখানা, লাঠি গাছা, চুরি গাছে, এগুলোকে কিন্তু আমরা সর্বদাই বা সবসময়ের জন্য কী করি, একসঙ্গে বসেই কিন্তু ব্যবহার করি। এই জন্য এটা কী বলেছে, পদাশ্রিত নির্দেশক বা পদাশ্রিত অব্যয়। আচ্ছা, আজকের বলেছিলাম ক্লাসটাকে আমরা 4-5টা ভাগে নিয়ে আসবো। আজকে হচ্ছে তার প্রথম পর্বটা ছিল, যেখানে আমরা প্রথম দিয়ে কী কী করলাম, স্যার কারক কী জিনিস, কারক কাকে বলে, কারক কয় প্রকার, কী কী, কীভাবে প্রশ্ন করলে কোন কারক পাবো, প্রশ্নটা করব কাকে। এরপরে কী ছিল, আমরা কিছু উদাহরণ দিয়েছি, কিছু এক্সাম্পলের মাধ্যমে সেটা বুঝিয়েও দিয়েছি। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে বিভক্তি কী,
এর কাজ কি? একটা কথা হয়তো এখানে লেখা নেই যে বিভক্তি শব্দটির ব্যুৎপত্তি কী। আচ্ছা, এখানে আমাকে অ্যাড করে দিতে হতো, আমি বলে দিচ্ছি এখানে যে বিভক্তি যে শব্দটি আছে তার ব্যুৎপত্তি কী। বিভক্তি এখানে লিখে নেবে তোমরা একটু, যে বি ভজ তি, এটা হচ্ছে কিন্তু বিভক্তির ব্যুৎপত্তি। হয়তো এখানে লিখতে আমার মনে ছিল না। আর একটা হচ্ছে বিভক্তি কথার অর্থ কী। অর্থ কী? সেটা হচ্ছে বিভাজন। এটা হচ্ছে কি ব্যুৎপত্তি। হয়তো লেখা ছিল আমি খেয়াল করিনি বা হয়তো এড়িয়ে গেছে, যাই হোক না কেন। তো বিভক্তি শব্দটির ব্যুৎপত্তি হলো বি ভজ তি, আর বিভক্তি কথাটির অর্থ হলো বিভাজন করা। ওকে, তো আজকের মতো এইটুকু ক্লাস ছিল, যে বিভক্তি কী, কতগুলি বিভক্তি আছে, কয় প্রকার বিভক্তি আছে, তাদের কাজ কী, শব্দ বিভক্তি, শূন্য বিভক্তি, ধাতু বিভক্তি, এছাড়া অনুসর্গ কাকে বলে, অনুসর্গের অপর নাম কী, অনুসর্গকে কেন কর্মপ্রবচনীয় বলা হয়, অনুসর্গ কয় প্রকার হতে থাকে, তাদের উদাহরণ এবং কাকে বলে, এবং সর্বশেষে নির্দেশক কাকে বলে, নির্দেশক জিনিসটা আসলে কি, নির্দেশকের অপর নাম কী, নির্দেশককে পদাশ্রিত অব্যয় কেন বলা হয়, কয়েকটি উদাহরণ, এবং আর কি ছিল। আচ্ছা, আজকের মতো এইটুকুই ছিল। সামনের দিন কি করব আমরা, বিভক্তি এবং অনুসর্গ এর মধ্যে পার্থক্য, বিভক্তি এবং নির্দেশকের মধ্যে পার্থক্য, নির্দেশক এবং অনুসর্গের মধ্যে পার্থক্য, এছাড়া আর 2-3টে কারক নিয়ে সামনের দিন কিন্তু ক্লাসটা আমি করব। তো আজকের মতো ক্লাসটা হচ্ছে এইটুকুই ছিল আজকের আমাদের ক্লাস। এবার এই ক্লাসে যদি কারোর মনে হয় স্যার পিডিএফটা লাগবে, সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, অথবা এই যেটা নম্বর দেওয়া আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার তোমরা SMS করে বলবে স্যার আমরা ক্লাস 10-এর বা ক্লাস 9-8 যাই হোক না কেন, তো মেনলি ক্লাস 10দের জন্য এটা বিশাল ইম্পর্টেন্ট। তারা আমাকে বলবে স্যার আমাদের পিডিএফটা দরকার, শুধু বলে দেবে পিডিএফটা লাগবে, তাহলে আমি কী করবো, তোমাদেরকে পিডিএফগুলো কিন্তু দিয়ে দেবো। তো আজকের মতো এটুকুই ছিল। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে ক্লাসটা খুবই উপকৃত, তাহলে চ্যানেলটিকে তোমরা কী করবে, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেক মেহনত করতে হয়। আর তোমাদের মতো যারা তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, যারা হয়তো মাধ্যমিক দেবে, তাদেরকে কি করবে, এই ক্লাসটা কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দেবে, যাতে তাদের কাছে এই সমস্ত কন্টেন্টগুলো ফ্রিতে পৌঁছে যায়। ওকে, ফ্রিতে যাতে তাদের কাছে কন্টেন্টগুলো কিন্তু পৌঁছে যায়। আমি তোমাদের কি করব, একদম পাই টু পাই মাধ্যমিকের বাংলা, ইতিহাস এবং ভূগোল, এই 3টে ক্লাসে, মানে এই 3টে সাবজেক্টের উপরে ক্লাস কিন্তু এবার থেকে আমি নিয়মিত নিয়ে আসবো, একদম মাধ্যমিক অবধি। ওকে, সুতরাং চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো আজকের মতো এইটুকুই ছিল, আবার দেখা হচ্ছে নেক্সট কোনোটা ভিডিও নিয়ে। আজকের মতো এইটুকুই, টাটা।